সন্ধ্যা আকাশকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু আকাশ বিরক্ত হয়েও কখনো সন্ধ্যার দিকে ফিরে তাকায়নি। সন্ধ্যা না পেরে জেলখানার ভেতর দিয়ে হাত বাড়িয়ে দিত, আর তখন আকাশ নিঃশব্দে সেখান থেকে উঠে গিয়ে এমন জায়গায় বসতো যেখান থেকে সন্ধ্যা আকাশকে দেখতেও পেত না। সন্ধ্যা কত করুণ কণ্ঠে ডাকত, আশেপাশের মানুষ কেমন করে যেন তাকাতো সন্ধ্যার দিকে। পুলিশ এসে বলতো সন্ধ্যার সময় শেষ, কিন্তু আকাশ আর সন্ধ্যার সামনে আসতো না। এভাবে গত এক সপ্তাহ পেরিয়ে গেল। প্রায় অনেকটা সময় পর সন্ধ্যা নিজেকে সামলে নিল, দু হাতে চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরে এসে দেখলো সৃজন ঘুমিয়ে অনেক সকালে উঠেছিল, এজন্য আবারও ঘুমিয়েছে। সন্ধ্যা ওভারড্রয়ার থেকে একটি ওড়না বের করে মাথায় চাপলো, কাঁধে সাইড ব্যাগ ঝুলিয়ে ঘরের দরজা চাপিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কাজের মেয়েকে বলে গেল সৃজনকে দেখে রাখতে। উদ্দেশ্য জেলখানা, যেখানে আকাশ আছে। প্রতিদিন ব্যর্থ হয়ে ফিরে এসেও সন্ধ্যার মন ক্ষান্ত হয় না। সে নিয়ম করে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। সেলের ভেতর একটি চেয়ারে বসিয়ে রেখেছে আকাশকে। সামনে বসা ওসি, গতকাল ট্রান্সফার হয়ে এই থানায় এসেছে। সে আকাশের সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে একটি মোটাসোটা লাঠি। তার চোখে মুখে প্রফুল্লতা, দেখে বোঝা যাচ্ছে আকাশকে কারাদণ্ডে দেখে সে ভীষণ খুশি। হঠাৎই ওসি এগিয়ে এসে ডান হাতে আকাশের চুলের মুঠি শক্ত করে ধরে। দুর্বল নেতিয়ে পড়া আকাশ দু চোখ টেনে তোলে, মুখের অবস্থা বিধ্বস্ত। কিছুক্ষণ আগে করা তার মুখ মাথা সহ সারা গায়ে শত শত আঘাতের চিহ্ন ভেসে আছে। আকাশের এই অবস্থা কিছুক্ষণ আগে ওসি নিজেই করেছে। গতকাল থেকে আকাশকে এক প্রকার রিমান্ডে রেখেছেন তিনি, যেন বহু বছরের ক্ষোভ ঝেড়েছে আকাশের ওপর। কিন্তু ফলাফলে আকাশ ছিল নিশ্চুপ, যার মুখ থেকে একটা শব্দ তো দূর, টু শব্দটিও বের হয়নি। ওসি আকাশের এক মুঠো চুল ধরে আকাশের মাথা উঁচু করে কঠোর স্বরে বলে, তোদের মতো মাফিয়ারা পারিস শুধু এই সমাজ নষ্ট করতে। এটাকে নিজেই মেরে আমাদের শাস্তি দিয়েছিস, আর তার খুনের দায়ে এখন তুই আরেক কিট জেলে পচে মরছিস। আমাদের মতো মানুষের কাজ কমিয়ে দিয়েছিস, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়। শুনেছি যাকে মেরেছিস সে নাকি তোর জানের জিগার দোস্ত ছিল। কি যেন নাম তার? ও হ্যাঁ, জ্যাক ডাল্টন। তা কি এমন হলো যে নিজের বন্ধুকেই মেরে দিলি? আকাশ নিভু নিভু চোখে তাকায় ওসির দিকে। মুখের ডান দিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মাথা ফেটে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। দুহাত একেবারে ছেড়ে দেয়া, গত 7 দিনে শুকিয়ে কেমন যেন অর্ধেক হয়ে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। ফর্সা ত্বকের উপর অদ্ভুত এক কালচে দাগে ভরে গিয়েছে। শুধুমাত্র চেহারাটুকুই বিকৃত হয়নি বোধহয়। তাছাড়া আগের ফিটফাট আকাশের সাথে এই আকাশের কোনোই মিল নেই। হেভিজান। এই একটি শব্দে আকাশের শরীর শিউরে উঠল। সে দুর্বল শরীরটা ঠিকঠাক নাড়াতে না পারলেও করুণ দৃষ্টি জোড়া ঘোরালো সেলের ভেতর। কিন্তু কিছুক্ষণ আগে শুনতে পাওয়া স্পষ্ট জেডির ডাক আকাশের কানে আসলেও আকাশ জেডির অস্তিত্ব খুঁজে পেল না। ঝাপসা চোখ দুটোই ভেসে উঠল তার আর জেডির বন্ধুত্বের কিছু দৃশ্য। সেদিন আকাশের সাথে জেডির প্রথম পরিচয় ছিল। 12 বছরের আকাশ টিফিন টাইমে ক্লাসরুম থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। মাঠের এক কোনায় তাদের ক্লাসের একটি ছেলেকে চুপি চুপি কাঁদতে দেখে আকাশ তার দিক পরিবর্তন করে ছেলেটির দিকে এগিয়ে গিয়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের আওয়াজ পেয়ে জেডি দ্রুত দু হাতে তার দু চোখ মুছে নেয়, মাথা তুলে তাকায় আকাশের দিকে। কি মনে করে মৃদু হেসে ডান হাত নাড়িয়ে বলে, হাই। আকাশ গম্ভীর মুখে তার সামনে বসা ছেলেটির দিকে চেয়ে আছে। সে হাসল না, মৃদু স্বরে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? টিফিন খাবে না? কথাটা শুনে জেডির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মাথা নিচু করে মলিন গলায় বলে, এমনি খাবো না আমি, তুমি খাও। আকাশ আবারও একইভাবে বলে। কেন খাবে না? জেডি একইভাবে উত্তর করে। আমার মা নেই, কে টিফিন করে দিবে? আকাশ আবারও প্রশ্ন করে। তোমার বাবা তোমাকে টাকা দেয় না টিফিন খাওয়ার জন্য? জেডির ছোট্ট উত্তর। না। আকাশ অবাক হলো, কোনো বাবা তার ছেলেকে এভাবে না খাইয়ে রাখে? কই, তার বাবা তো তার খুব যত্ন করে। তার মা তাকে টিফিন দেওয়ার পরও তার বাবা তার খাবারের খোঁজ করে।
আরো অনেক কিছু কিনেও দেয়। সে অবাক স্বরে বলে, তাহলে তুমি দুপুরের খাবার কখন খাও? জেডির চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। সে এসব বলতে চায় না, কিন্তু আকাশকে তার খুব ভালো লাগে। যদিও কখনো আকাশের সাথে এর আগে তার কথা হয়নি, কিন্তু ক্লাসে দেখতো আকাশ সব সময় চুপচাপ থাকে আর মন দিয়ে পড়াশোনা করে। কেউ আকাশের বিরুদ্ধে বা কাউকে নিয়ে কটূক্তি করলে আকাশ তাকে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিত। এসব মিলিয়ে আকাশকে তার বেশ ভালোই লাগে। জেডি ঝাপসা চোখ দুটো ছোট ছোট হাতে ডোলে মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলে, খাই না, শুধু সকালে আর রাতে খাই। বাবা বলেছে যাদের মা নেই তাদের দুবেলা খেলেই হয়। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এমন কথা সেই প্রথম শুনল বলে মনে হলো। 12 বছরের ছেলে খুব বেশি বুঝদার না হলেও একেবারে অবুঝও নয়। আকাশের ভীষণ খারাপ লাগলো। মায়াও হলো জেডিকে দেখে। সে জেডির সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো। তোমার কি খুব খেতে পেয়েছে? জেডি অবাক হয়ে তাকালো আকাশের দিকে, মাথা নেড়ে না বোঝালো, অর্থাৎ তার খিদে পায়নি। আকাশ চোখ ছোট ছোট করে তাকালো জেডির দিকে, কিছুটা রেগে বলে, তুমি মিথ্যে বলছো, তাই না? জেডি ঢোক গিলল। আকাশের সোনালী চোখের মণি দুটো দেখে একটু ভয় পেল, বলল। কিন্তু তুমি কি করে বুঝলে? আকাশ জেডির বাম হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলল। আমি অনেক কিছু বুঝি, তুমি বোকা, তাই কিছুই বোঝো না। এরপর আকাশ তাদের ক্লাসরুমে গিয়ে তার ব্যাগ থেকে টিফিন বাটি বের করলো। বাটির এক কোণায় একটু নুডলস পড়ে আছে, যেটা সে একটু আগে খেয়ে রেখে দিয়েছে। আকাশ আফসোস করলো, সে কেন আগে আগে টিফিন খেয়ে নিল। না খেলে এখন সে তার টিফিন জেডিকে দিতে পারত। অতঃপর সে তার ব্যাগ সহ জেডির ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। জেডির হাত ধরে রেখেছে আকাশ। জেডি আকাশের পিছু আসতে আসতে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আকাশ শুনল না। সে দারোয়ানকে ফাঁকি দিয়ে জেডিকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। একটি রিক্সা ঠিক করে সে আগে রিক্সাতে উঠে জেডির দিকে হাত বাড়িয়ে বলে, এসো, তোমাকে আমাদের বাড়িতে ঘোরাতে নিয়ে যাচ্ছে। জেডি এবার কিছু বলল না। সে আকাশের হাত ধরে রিক্সায় উঠে পড়ল। দুজন বাচ্চা পাশাপাশি বসলে রিক্সাওয়ালা রিক্সা টানতে শুরু করে। জেডি আকাশের দিকে তাকিয়ে হাসে। সে এভাবে রিক্সায় উঠে কখনো ঘুরে বেড়ায়নি। তার কোনো বন্ধুও নেই, তাই নতুন অনুভূতি হচ্ছে। কিন্তু আকাশ হাসে না। সে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে, সাথে জেডির বাঁ হাত তার দু হাতে শক্ত করে ধরে রেখেছে। বাসায় ফিরলে আসমানি নওয়ান অসময়ে আকাশকে স্কুল থেকে ফিরতে দেখে আকাশকে অনেক বকাঝকা করে। আকাশ অনেকক্ষণ চুপচাপ শুনলেও এক পর্যায়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, আমার বন্ধু খেতে পায় না, তাই ওকে খাওয়াতে এনেছি। মা, তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? আমার বন্ধুকে অনেক খাবার দাও, আমার ভাগেরটাও দাও। ওর অনেক খেতে পেয়েছে, ওর বাবা ওকে খেতে দেয় না। আসমানি নওয়ানের বকাঝকা শুনে ছোট্ট জেডি প্রায় কেঁদেই দিয়েছিল। কিন্তু আকাশের কথা শুনে সে অবাক হয়ে আকাশের দিকে তাকায়। তার ঠিক মনে পড়ছে না আকাশ তার কবে বন্ধু হলো। এদিকে আকাশ মাকে কথাটা বলে জেডির হাত ধরে তার ঘরের দিকে নিয়ে যায়। জেডি চুপচাপ আকাশের সাথে পা মেলায়। আসমানি নওয়ানও আর কিছু বলেন না। সে কেবল নিজ ছেলের পাশে অপরিচিত ছেলেকে দেখল। মায়াও জাগলো জেডির জন্য। তার ছেলে তো মিথ্যে বলবে না। তার মানে ছেলেটার পেটে হয়তো আসলেই অনেক খিদে। এজন্য সে ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে গেল। আকাশ জেডিকে আনার কিছুক্ষণ পর আসমানি নওয়ান গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে খাবার দিয়ে যান আকাশের ঘরে। আকাশ ফ্রেশ হয়ে আসার পরও জেডিকে খেতে না দেখে সে হাত ধুয়ে এসে ভাত মাখতে শুরু করলো। এটা দেখে জেডির মন খারাপ হয়ে গেল। খিদেই তার পেট ব্যথা করছে, কিন্তু লজ্জায় খেতে পারছিল না। সে ভেবেছিল আকাশ তাকে স্বাদ দেবে, কিন্তু নিজেই খাবার মাখতে লাগলো নিজে খাওয়ার জন্য। বাচ্চা জেডির খিদের চোটে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। সে কেবল আকাশের ভাত মাখার দিকে চেয়ে রইল। একটু পর পর জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। ভাবনার মাঝেই হঠাৎই আকাশ তার মাখা ভাতের এক নোলা জেডির মুখের সামনে ধরল। জেডি অবাক হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ রেগে বলল, তোমাকে খাওয়ানোর জন্য এনেছি, তাই খেতেই হবে। না খেতে চাইলে ঠাস ঠাস করে থাপ্পড় খাবে। আমি ছোট হলেও অনেক থাপ্পড় মারতে পারি, তুমি তো জানোই, তাই না? জেডি কি বলবে বুঝলো না। সে হুট করেই হেসে ফেলল।
দ্রুত বড় করে হাঁ করলো। আকাশ সাথে সাথে জেডির মুখে ভাত মুখে পুরে দিল। জেডির বড্ড খিদে পেয়েছিল। সে আকাশের হাতের পুরো 1 প্লেট ভরা সব ভাত গপাগপ খেয়ে নিল। সবশেষে পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। এবার আকাশ মৃদু হাসল। জেডিও হেসে বলল, এত মজার খাবার আমি কখনো খাইনি। বেশি খেয়ে ফেলেছি মনে হয়, সরি। সরি শব্দটা শুনে আকাশ বিরক্ত হলো, তবে এ নিয়ে কিছু বলল না। জিজ্ঞেস করলো, এত মজার খাবার খাওয়ানি বললে কেন? জেডি মলিন গলায় বলে, তোমার মনে হয় আসল মা, কিন্তু আমার তো সৎ মা, তাই আমাকে ভালো ভালো খাবার দেয় না। আমার ছোট্ট ভাইকে শুধু দেই, আর আমাকে বেঁচে যাওয়া খাবার দেয়। কথাটা শুনে আকাশের মনটা পুরো বিষাদে ছেয়ে গেল। বলল, ও, তোমার বাবা তো নেচের, তাহলে সে কারণে তোমাকে আদর করে না? ছোট্ট জেডির মুখখানা আরো মলিন হয়ে গেল। বলল, বাবা আমাকে আদর করতো তো, এই যে তুমি আমাকে খাইয়ে দিলে, এভাবেই খাইয়ে দিত। কিন্তু নতুন মা আসার পর থেকে আর আদর করে না, আমাকে ঠিক করে চেনেও না। আচ্ছা, আসল মায়েরা কেমন হয় আমাকে একটু বলবে? কথাটা শুনে আকাশ আশ্চর্যজনকভাবে জেডির দিকে তাকালো। জেডি আমতা আমতা করে বলে, না মানে তোমার মা তোমার কথা শুনে আমাকে খাবার দিয়ে দিল, আর আমার মা তো আমাকেই খাবার দেয় না। তোমার মা তোমার রাগ দেখেও কিছু বলল না, কিন্তু আমার মা তো উল্টো আমাকেই মারে। এত মারে যে শরীর দাগ পড়ে যায়। তাই বললাম আর কি, আসল মায়েরা মনে হয় অন্যরকম হয়, তাই না? ছোট্ট আকাশের চোখের কোণ ভিজে উঠল। সে ছোট হলেও যথেষ্ট বুঝদার। এমন ছেলে কখনো দেখেনি সে। আকাশকে চুপ দেখে জেডি একটু ভয় পেল। এতক্ষণে বুঝেছে আকাশ একটু একটু রাগী। সে হয়তো ভুলভাল বলায় আবার না তাকে মেরে দেয়। জেডি ভয় পেল কিছুটা। আকাশ হাত ধুয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বলে, তোমার শার্ট খোলো। জেডি ভীত কণ্ঠে বলে, তুমি কি আমাকে মারবে নাকি? আমি কালকে নতুন মায়ের মার খেয়েছি, আজ আমাকে মেরো না প্লিজ। আকাশ কি বলবে বুঝল না। বাচ্চা ছেলেটির কি ভীষণ ব্যথা লাগলো জেডির কথা শুনে। আকাশ নিজেই জেডির পরনের শার্ট টেনে খুলে দিলে জেডি ভীত হয়ে বিছানার ওপর পা তুলে গুটিয়ে বসল। আকাশ জেডির শরীরে খেয়াল করলে দেখল পুরো শরীর লাল লাল দাগ, জায়গায় জায়গায় ফুলে উঠেছে। কিছু দাগ অনেকটা কালচেও হয়ে গিয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে দেখল জেডির শরীরের অবস্থা। ঢোক গিলে বলে, ওই ডাইনে মহিলাটা তুমি এত মারে জ্যাক? আকাশের মুখের প্রথমবার নিজের নাম শুনে জেডির ভীষণ ভালো লাগে। সবাই তাকে জেডি বলে ডাকে, আকাশে একমাত্র তাকে জ্যাক বলে ডাকলো। এজন্য আরো বেশি ভালো লাগলো। সাথে ডাইনি শব্দটা শুনে জেডি শব্দ করেই হেসে ফেলল। কিন্তু আকাশের চোখ দুটো হালকা লাল হয়ে এসেছে দেখে জেডি নিজেকে সামলে নিল। মাথা নিচু করে বলে, আসলে উনি আমাকে এভাবেই মারে, আমার অভ্যেস হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আকাশ কিছুই বলল না। সে দু হাতে চোখ ডলতে ডলতে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মাথায় দুটো মলম হাতে করে দৌড়ে তার ঘরে আসে। এরপর সে জেডির উদ্দেশ্যে বলে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে মলম দিয়ে দেবো। এগুলো দিলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জেডি আকাশের কাণ্ডে অবাক হয়। তার বাবাই তার জন্য এত ভাবে না, আর তার একদিনের বন্ধু তার জন্য এত ভাবছে। জেডি মৃদু হেসে বলে, আমি কিভাবে সুস্থ হব? আবার নতুন মা তো আমাকে প্রতিদিনই মারে। আকাশ ঢোক গিলে বলে, আর মারবো না। আমার বাবা আসলে তাকে নিয়ে তোমাদের বাড়ি যাব। আমার বাবার অনেক ক্ষমতা। তোমার সৎ মায়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করব, তাহলে সে আর তোমাকে মারতে পারবে না। জেডি তখনও আকাশের মতো অত বুঝদার নয়। সে অত শত না বুঝলেও এটা বুঝলো এবার থেকে হয়তো তাকে অত শক্ত মার খেতে হবে না, কারণ তার একটা বন্ধু হয়েছে, তাকে আদর করার মানুষ হয়েছে। জেডি চুপচাপ শুয়ে পড়ল। আকাশ জেডির পাশে বসে ছোট্ট ছোট্ট হাতে জেডির পুরো শরীরে আলতো হাতে মলম লাগিয়ে দিতে লাগলো। থেকে থেকে ব্যথা লাগলে জেডি মৃদু আর্তনাদ করে উঠলে আকাশ ফু দিতে দিতে মলম লাগায়। জেডি মৃদু হেসে বলে, আচ্ছা, তুমি তো আমাকে চেনো না, তাহলে তুমি তোমার মাকে কেন বললে আমি তোমার বন্ধু? আকাশ উত্তর দেয়, কারণ তোমাকে আমি আমার বন্ধু বানিয়ে ফেলেছি। কথাটা শুনে জেডির চোখ দুটো চকচক হয়ে উঠল। আকাশ তো কারোর সাথে ঠিকঠাক কথাই বলে না, সেখানে তাকে বন্ধু বানিয়ে ফেলেছে, আর তাকে কত ভালোবাসছে।
এটা ভেবেই জেডি উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি বলছো? তুমি আমাকে এভাবেই আদর করবে? আকাশ মৃদু হেসে বলে। হুম। হঠাৎই জেডির উৎফুল্ল মনটা নিভে গেল। মলিন গলায় বলে, সারা জীবন কেউ আদর করে না। বাবাও একসময় আমাকে আদর করতো, এখন আর করে না। আকাশের কাট কাট উত্তর। আমি সারা জীবন তোমাকে একইভাবে আদর করব, তবে আমার একটা শর্ত আছে। জেডি প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলে। কি শর্ত? আকাশ মলম দেয়া থামিয়ে দিয়ে জেডির দিকে তাকিয়ে বলে। আমাকে কখনো ভুলে যাওয়া যাবে না। জেডি মাথা নেড়ে বলে। আমি তোমাকে কখনো ভুলে যাব না। আকাশ মৃদু হাসে, তবে কিছু বলে না। আবারও মনোযোগী হয় জেডির গায়ে মলম লাগাতে। পুরনো দিনের কথা ভেবে আকাশের চোখ দুটো ভরে উঠেছে। জ্যাক সেদিন তাকে কথা দিয়েছিল সে তাকে কখনো ভুলবে না, কিন্তু গত 6 বছর আগে আকাশ যে সিচুয়েশনে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আকাশের মনে হয়েছিল জ্যাক তাকে ভুলে গিয়েছে। জ্যাক ইংল্যান্ড চলে গিয়েছে জানতে পারার পর আকাশ নিজের অভিমান সরিয়ে জ্যাককে কল দেওয়ার পর সমানে যখন জ্যাক তার কল কেটে দিত, এরপর সে অন্যভাবে জ্যাকের খোঁজ নিতে গেলে জ্যাকের আঙ্কেল তাকে জানায় জ্যাক তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। এখন আর আকাশকে জ্যাকের প্রয়োজন নেই। আকাশ খোঁজ নিয়ে জানতে পেরেছিল জ্যাক সত্যি জ্যাকের হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছিল। আর তারপরই সে ইংল্যান্ড চলে যায়। আকাশ জানতে পারেনি জ্যাকের ভালোবাসার মানুষকে, শুধু জানতে পেরেছিল জ্যাক তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। জ্যাকের এমন ব্যবহার আকাশকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে সেদিন তার মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদেছিল জ্যাকের জন্য। কেঁদে কেঁদে বলছিল, জ্যাক আমাকে কথা দিয়ে কথা রাখেনি মা, ও আমাকে ভুলে গিয়েছে। ও আর আমার সাথ চায় না। জ্যাক আমার সাথে বেইমানি করেছে মা। আমি ওর ভালোবাসা মানুষকে ওর বুকে ফেরানোর জন্য আমার গায়ের কত ঘাম ছড়িয়েছে, কতদিন না খেয়ে গ্রামে গ্রামে বেরিয়েছে, কত রাত না ঘুমিয়ে ওর ভালোবাসা মানুষকে খুঁজেছে শুধু ওর মুখে হাসি দেখবো বলে। আজও ওর ভালোবাসা মানুষকে পেয়ে আমাকে ছুড়ে ফেলেছে মা। ও আমার ভালোবাসার দাম এত জঘন্যভাবে কেন দিল মা? মা বলো না। তখন তো আকাশ জানতো না তাদের পিছনে বড়সড় চক্র চলছে। জ্যাকের বাবার পাশাপাশি জ্যাকের আঙ্কেলও চাইতো না জ্যাক আকাশের সাথে মিশুক, ঠিক যেমন আসমানি নওয়ান চাইতেন না। তাদের দু বন্ধুকে আলাদা করতে কতজনের কত জল্পনা কল্পনা ছিল। আজ তাদের উদ্দেশ্য সফল হয়েছে, এতটাই নিখুঁতভাবে সফল হয়েছে যে এভি তার প্রাণপ্রিয় বন্ধু জ্যাককে নিজ হাতেই এই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়েছে। যার ভার বইতে অক্ষম আকাশ, সে কি করে মানবে জেডির এত করুণ মৃত্যু? সে তো একদিন জেডিকে রাস্তা থেকে তুলে এনে তার ঘরে জায়গা দিয়েছিল, জেডিকে সন্তানের মতো করে আগলে নিয়েছিল, নিজে বাবার মতো জেডির আদর যত্ন করেছিল। কথাগুলো ভাবতে গিয়ে আকাশের বুকের ব্যথা বাড়ল। রক্তলাল চোখ বেয়ে অনবরত অশ্রু গড়ালো। অস্পষ্ট স্বরে আওড়ালো, আমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া যায় না আল্লাহ? আকাশের নীরবতায় থানার ওসি অধৈর্য হয়। অনেকক্ষণ যাবৎ আকাশকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ আকাশের মুখে রা নেই। সে পাথরের মতো নির্জীব দৃষ্টিতে কোনো একদিকে চেয়ে আছে। ওসি সাহেব আর ধৈর্য রাখতে পারলেন না। হাতে থাকা রক্তাক্ত লাঠি দ্বারা আবারও সর্বশক্তি দিয়ে আকাশের মাথার সাথে বাম গাল বরাবর আঘাত করে। এইবারের আঘাত এতটাই জোরে ছিল যে চেয়ারে বসা আকাশ একেবারে উল্টে গিয়ে ছেলের সাথে জোরে সোরে ধাক্কা খায়। মুখ থেকে একদলা রক্ত ছিটকে বেরিয়ে এসে পড়ে ছেলের বাইরে থেকে কয়েক হাত দূরত্বে। ঠিক সেই সময়ে সন্ধ্যা থানার সকলের কথা অগ্রাহ্য করে এক প্রকার জোর করে জেলের ভেতর প্রবেশ করেছে। ভেতরে কয়েক পা আসতেই বাড়ানো ডান পায়ের ওপর এসে ছিটকে পড়ে আকাশের মুখের রক্ত। সন্ধ্যার সারা শরীর কারেন্ট শক খাওয়ার মতো ঝাঁকি দিয়ে ওঠে। ধীরে ধীরে নিচু মাথা উঁচু করে সামনে তাকায়। রক্তাক্ত এত বিধ্বস্ত আকাশকে দেখে সন্ধ্যার সারা শরীর শিউরে ওঠে। ততক্ষণে ওসি আকাশকে টেনে উঠিয়ে বাম গাল বরাবর লাঠি দ্বারা সর্বশক্তি দ্বারা আঘাত করে। দ্বিতীয় আঘাতে আকাশ তার দুর্বল শরীর নিয়ে উল্টো দিকের দেয়ালে গিয়ে জোরে সোরে ধাক্কা খায়। মাথা ধাক্কা খায় দেয়ালের সাথে। কি আশ্চর্য, ছেলেটা এত আঘাত পাওয়ার পরও এখনো একটি টু শব্দটিও করল না। কিন্তু সন্ধ্যার চোখের সামনে আকাশকে এভাবে আঘাত করায় মেয়েটা নিতে পারল না।
সে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ। সন্ধ্যার ডাক আকাশের কানে পৌঁছলো কি? আকাশের নির্জীবতা দেখে তো তা মনে হয় না। সে মার খেয়েও পাথরের ন্যায় বসে আছে। মুখের দুপাশ বেয়ে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে, নিভু নিভু চোখ দুটো বুজে আসছে। এদিকে সন্ধ্যা আকাশ শব্দটি উচ্চারণ করেই ছেলের দিকে দৌড়ে আসছিল, কিন্তু সন্ধ্যার পিছনে আসা দুজন মহিলা সন্ধ্যাকে টেনে ধরে। ছেলের ভেতরে বসা ওসি মহিলা দুজনকে আদেশ করে সন্ধ্যাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। ভদ্রমহিলা দুজন তাদের স্যারের কথা মেনে সন্ধ্যাকে টানতে থাকে, কিন্তু সন্ধ্যাকে একচুল পরিমাণ নাড়াতে পারে না। ওদিকে ওসি মহিলা দুজনকে নিজের আদেশ শুনিয়ে আবারও আকাশের কাছে যায়। দেয়াল হেলান দিয়ে বসে থাকা পাথরের মূর্তির ন্যায় আকাশকে টেনে সরিয়ে এনে আবারও তৃতীয়বারের মতো লাঠি দ্বারা মাথায় আঘাত করে। এ পর্যায়ে আকাশ মৃদু আর্তনাদ করে ওঠে, হাঁটু গেড়ে বসে পড়ে সেলের ভেতর মেঝেতে। ওসি চতুর্থবারের মতো আকাশের মুখ বরাবর ডান হাত দ্বারা আঘাত করে। আকাশের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। একেবারে নেতিয়ে পড়ে শরীরটা দুলে ওঠে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে শব্দ করে কেঁদে দেয়, চেঁচিয়ে বলে, ওনাকে মারবেন না, উনি অসুস্থ, দয়া করুন ওনাকে মারবেন না। কে শোনে কার কথা? থানার ওসির নামার নামগন্ধ নেই। সে অনবরত আকাশকে আঘাত করছে, কখনো লাঠি দ্বারা তো কখনো হাত দ্বারা। সন্ধ্যাকে মহিলা দুজন টেনে নিয়ে যেতে চাইলে সন্ধ্যা তো যায় না, উল্টে সে ধীরে ধীরে সেখানেই বসে পড়ে। দুহাতে একজন মহিলার পা সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে ওনাকে থামতে বলুন, আকাশ অসুস্থ, উনি কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করেছে, ওনার অবস্থা ভালো নয়। উনি ওনার বন্ধুকে মেরে ওনার মনে এমনিতেই মরে গেছে। ওনার শরীরটাকে ছাড় দিন আপনারা। আমার বাচ্চাটা কখনো তার বাবার ভালোবাসা পায়নি। আমার বাচ্চাকে এতিম করবেন না, দয়া করুন ওনাকে ছেড়ে দিন। সন্ধ্যা কিছু বলছে এটা বোঝা গেলেও কি বলছে সেটা কেউ বুঝতে পারল না, কারণ কান্নার ফলে সন্ধ্যার কথাগুলো জড়িয়ে গিয়েছে। এত চিৎকার কান্নার আওয়াজে বাইরে থেকে আরেকজন মহিলা ভেতরে আসে। সেই সন্ধ্যাকে একজনের পা সাপটে এভাবে কাঁদতে দেখে অবাক হয়। সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে সামনের সেলের দিকে তাকালে চোখে পড়ে তাদের ওসি স্যার একজন আসামিকে নির্দয়ের মতো একটার পর একটা আঘাত করছে। মহিলাটি ঢোক গিলল, তার দৃষ্টি ঘুরে এলো কান্নারত সন্ধ্যার দিকে। তার চোখে মুখে অদ্ভুত মায়া সন্ধ্যার প্রতি। সে খেয়াল করেছে আকাশ নামের এই আসামি তাদের জেলখানায় আসার পর থেকে মেয়েটি নিয়ম করে এখানে আসে। আকাশের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু আকাশ কোনো রেসপন্স করে না। মাঝে মনে হতো সন্ধ্যা পাগল কিনা। এই ভাবনা ভাবার কারণও আছে। আকাশ অন্যদের সাথে ভালোভাবে কথা বলতো, কিন্তু সন্ধ্যাকে অ্যাভয়েড করত, যেন সে সন্ধ্যাকে চেনে না। কিন্তু সন্ধ্যা মেয়েটি নাছোড়বান্দা হয়ে আকাশের পিছিয়ে লেগে থাকতো। সে সন্ধ্যাকে জিজ্ঞেস করতে চাইতো সে আকাশের কে হয়, আবার ভাবতো মেয়েটা উল্টোপাল্টা উত্তরই দেয় কিনা, কারণ সন্ধ্যার প্রতি আকাশের বিহেভ দেখে মনে হতো আকাশ সন্ধ্যাকে চেনে না। আজ এরকম একটা অবস্থায় আকাশের জন্য সন্ধ্যাকে কাঁদতে দেখে তার কৌতূহল কয়েক হাজার গুণ বেড়ে গেল, এটা জানতে যে সন্ধ্যা আকাশের আসলে কে হয়। অতঃপর সে তার কলিগ বাকি দুজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, মেয়েটি আকাশ নামে আসামির কি হয়? কথাটি বোধহয় কান্নারত সন্ধ্যার কানে গেল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে চেয়ে শব্দ করে কঠোর স্বরে বলে ওঠে। আমি তার সন্ধ্যা মালতী। একবার বলেই মেয়েটা থামলো না, সে অনবরত আওড়ালো, আমি তার সন্ধ্যা মালতী, আমি তার সন্ধ্যা মালতী, আমি তার সন্ধ্যা মালতী। কতবার যে কান্নারত সন্ধ্যা আকাশের দিকে চেয়ে এই একটি বাক্য আওড়ালো তার হিসেব নেই। একসময় ওসির শেষ আঘাতে হাঁটু গেড়ে বসা দুর্বল আকাশ সামনের দিকে হেলে মুখ থুবড়ে পড়ে যায়। ততক্ষণে সন্ধ্যার বলা আমি তার সন্ধ্যা মালতী বাক্যটি আকাশের মস্তিষ্কে বারবার প্রতিধ্বনি হতে শুরু করেছে। টকটকে লালিত টলমলে করুণ দৃষ্টি জোড়া কান্নারত সন্ধ্যার পানে রক্তিম কাটা ঠোঁট জোড়া নাড়িয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী। কথাটা আওড়াতে গিয়ে আকাশের দু চোখ বেয়ে দু ফোঁটা জল ছেলের মাঝেতে টুক করে পড়ে। রক্তে মাখামাখি দুর্বল আকাশের চোখ দুটো একেবারে বন্ধ হয়ে যায়। আকাশের এমন অবস্থা দেখে মুহূর্তেই সন্ধ্যার কান্না থেমে যায়।
পাথরের মূর্তির ন্যায় কতক্ষণ নিথর রক্তাক্ত আকাশকে দেখে গেল কেবল। এক তীব্র ব্যর্থ বান্দার ন্যায় সন্ধ্যা আল্লাহর নিকট নিজেকে সঁপে দিতে চাইল, যে তার জীবনে যা পেয়েছে তার চেয়ে হাজার গুণ শুধু হারিয়েছে। এক পর্যায়ে পাথরের ন্যায় নিশ্চুপ সন্ধ্যা ও ডান দিকে হেলে হেলে ঠাস করে পড়ে যায় মাটিতে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ে। আকাশ সেলের ভেতরে, সন্ধ্যা সেলের বাইরে। দুজনের মাঝে দূরত্ব 5-6 হাত হবে। দুজন দুজনের দিকে মুখ করে শুয়ে আছে, ঘুমিয়েছে বোধহয়। আশেপাশের সেলগুলোর প্রত্যেক আসামি সহ পুলিশ, ওসি সবাই একবার সন্ধ্যার দিকে তাকায়, তো আকাশের দিকে। প্রত্যেকের দৃষ্টি নির্বাক, কারো মন ব্যাহত, কেউ বা ভীষণই ব্যথিত। তাদের মনে হচ্ছে এইমাত্র দুটো লাশ তাদের চোখের সামনে পড়ল। আকাশের বলা তুমি শুধু আমার সন্ধ্যা মালতী বাক্যটি কেউ না শুনলেও সন্ধ্যার কঠোর স্বরে চেঁচিয়ে বলা বাক্যটি প্রত্যেকে শুনেছে, যার তীব্রতা এত বেশি ছিল, কঠোরতা এত বেশি ছিল, শব্দের গতি এত প্রখর ছিল, যেই বদ্ধ জেলখানার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, আমি তার সন্ধ্যা মালতী। জোহরের আজান দিচ্ছে তখন। ছোট্ট সৃজন ঘুমের ঘরে এপাশ ওপাশ করতে থাকে। এমন করতে করতে কিছু সময় পর ছেলেটার ঘুম ছুটে যায়। সে ধীরে ধীরে উঠে বসে। ঘুমো ঘুমো চোখে ঘরের চারপাশে চোখ বুলায়। দু হাতে চোখ ডলে আর ডাকে, মা, মা, মা। কোনো সাড়া না পেয়ে সৃজন ধীরে ধীরে বিছানার কোণ ঘেঁষে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে সে চাপানো দরজা টেনে দরজা খুলে ঘর থেকে বের হয়। দু হাতে চোখ ডলতে ডলতে আশেপাশে তাকায়, তার মাকে ডাকতে থাকে। মায়ের কোনো সাড়া না পেয়ে সৃজনের কান্না পায়। ঘুম থেকে উঠে মাকে না পেলে বাচ্চা ছেলেটি এমনই করে। ইতোমধ্যে তার চোখ দুটো ভরে উঠেছে, অনবরত ডেকে চলেছে মা মা করে। হাঁটতে হাঁটতে সৃজন সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছে। দোতলার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে নিচের ফ্লোরে চোখ বুলিয়ে মাকে খোঁজে আর ডাকে, মা, 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 তুমি কোথায় মা? কোথায় তুমি? আছো আমার কাছে মায়ের? কোনো সাড়া নেই। মাকে না পেয়ে সৃজনের পানিতে টইটুম্বুর পানি দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে। সে তার ছোট্ট ছোট্ট দু হাতে চোখ জোড়া মুছে ধীরে ধীরে বসে পড়ে সিঁড়ির মাথায়। এরপর একটু একটু করে সিঁড়িগুলো বেয়ে নামতে থাকে, কখনো দাঁড়িয়ে বা কখনো বসে হামাগুড়ি দিয়ে। তখনও সৃজনের মুখে বুলি, মা, তুমি কখন আসবে আমার কাছে? মা, আছো মা, মা। মায়ের কোনো সাড়া না পেয়ে বাচ্চাটির চোখ দুটো বারবার ভরে ওঠে। সিঁড়ি বেয়ে নামতে নামতে একটু পর পর চোখ মুছে নেয়, ঝাপসা চোখ জোড়া ঠিক করে নেয়ার জন্য। এমন করতে গিয়ে হঠাৎই সৃজনের হাত ফসকে যায়। বাচ্চা ছেলেটি একেবারে ব্যালেন্স ফেলে, মুখ থুবড়ে পড়ে সিঁড়িতে। এরপর সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তে থাকে। কয়েক সেকেন্ডের মাথায় উঁচু সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে একেবারে ঠাস করে নিচের ফ্লোরে এসে পড়ে। সৃজন চিৎকার করে কেঁদে ওঠে, গলা ফাটিয়ে ডাকে, মা। কিন্তু কেউ সৃজনের দিকে এগিয়ে আসে না। কাজের লোকগুলো বোধহয় অন্যদিকে ব্যস্ত। আর সৃজনের বাবা মা তো জেলে, যারা আদৌ বেঁচে আছে কিনা সন্দেহ। তারা কিভাবে আসবে তাদের জানের টুকরোকে বাঁচাতে? সৃজন মাথায় চোখে প্রচণ্ড ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে, অস্পষ্ট স্বরে আওড়ায়, মা, আমি ব্যথা পেয়েছি মা। তুমি কোথায় মা? মা, মা। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে কথাগুলো আওড়াতে আওড়াতে সৃজন নিশ্চুপ হয়ে যায়। চোখ দুটো বন্ধ হয়ে আসে, কান্নার আওয়াজ একেবারে থেমে যায়। নিচের ফ্লোরে এক কোণায় ছোট্ট সৃজনের নিথর দেহখানা পড়ে থাকে। কেউ এগিয়ে আসে না। সন্ধ্যা, যার জন্য এতদিন বেঁচে ছিল, যার কান্না শুনলে সব ভুলে ছুটে আসতো, যাকে সবসময় নিজের বুকে শক্ত করে চেপে আগলে রাখতো, সেই সৃজনের আজ করুণ অবস্থা। কিন্তু সন্ধ্যা তার সেই জান বাচ্চাটার খবরটুকুও পেল না। তার যে নিজেরই নিথর দেহ জেলের এক কোণায় পড়ে আছে, সে কি করে তার জান বাচ্চার খবর পাবে? কি করে তার জান বাচ্চার বিপদে ছুটে আসবে? কি হলো তাদের সাথে? আকাশ, সন্ধ্যা, সৃজন, তিনটে জীবনের সমাপ্তি কি এখানেই ঘটে গেল? তাদের কি এইটুকুই হায়াত ছিল? তারপর কি হলো? মাহুদির ব্যস্ত কণ্ঠ।
বিকেলের আমেজ ধরনীর বুক থেকে মুছতে শুরু করেছে। এলোমেলো বাতাস অনবরত ছোটাছুটি করছে। 10 তলা বিল্ডিং এর ছাদের রেলিং এর উপর দাঁড়ানো সৃজন, রাজ, নওয়ান। চশমার আড়ালে চোখ দুটো অসম্ভব লাল। পরনে কালো রঙের গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে সাদা রঙের শার্ট, দুহাত প্যান্টের পকেটে গুজে রাখা। সোনালি চোখের মণি দুটো মেঘলা আকাশ পানে নিবদ্ধ। সৃজনের নীরবতায় মাহদি বিরক্তি কণ্ঠে বলে, আজব পাবলিক তো তুই, গল্পে এরকম মোমেন্টে থামলি কেন? তারপর বল কিভাবে কি হলো? সৃজন ডান পকেট থেকে সিগারেট বের করে 2 ঠোঁটের ফাঁকে রাখে। বাম পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরায়। এরপর লাইটার পকেটে রেখে বাঁ হাত পকেটে রেখে ডান হাতের 2 আঙুলের সাহায্যে সিগারেটটি চেপে ধরে। এরপর খুব মনোযোগের সহিত শূন্যে ধোঁয়া ছুড়তে থাকে। মাহদি চরম বিরক্ত হয়ে বলে, বলবি তুই বালরা, এমন এক জায়গায় এসে থামলি তো গল্পটা বলতে এসেছিলি কেন? উফ, গল্প শুনে তো মনে হচ্ছে তোরা 3টে মরে গেছিলি। তাহলে এত বড় বড় হয়ে কোথা থেকে বেরোলি বাপ? ফটাফট বাকি গল্প বল। মাহদির কথায় সৃজন বিরক্ত হয়। সিগারেটের আগায় জমা ছাই টোকা দিয়ে ফেলতে ফেলতে গম্ভীর গলায় বলে, মুড নেই। মাহদি আসমান থেকে পড়ার মতো করে বলে, হোয়াট দ্য ফুসকা, মুড নেই মানে কি? কি বিশ্রী মুড তোর? স্যাহ, দ্রুত মুড আন বলছি, নয়তো তোকে তো। কথাটা বলতে বলতে মাহদি রেলিংয়ের উপর দাঁড়ানো সৃজনের পা বরাবর একটি থাপ্পড় মারতে চায়। তার আগেই সৃজন উল্টো দিক ফিরে একটা লাফ দিয়ে ছাদের মেঝেতে এসে দাঁড়ায়। মাহদি কিছু বোঝার আগেই মাহদিকে জোরসোরে একটা ধাক্কা দেয়। ফলস্বরূপ মাহদি চটকে গিয়ে ছাদের বাইরে পড়ে। বেচারা কিছুই বুঝল না। হঠাৎ চোখের পলকে কি হলো কে জানে। বেচারা ভেবেছে আজ সে শেষ। 2 চোখ খিচে নিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। মামনি বাঁচাও। কয়েক সেকেন্ডের মাথায় মাহদির মনে হলো সে আসলে পড়েনি, মনে হচ্ছে সে ঝুলছে। অতঃপর ধীরে ধীরে চোখ খুলে তাকালে দেখলো সৃজন তার বাম হাত বাড়িয়ে তার বাঁ হাত ধরে রেখেছে, ডান পা রেলিংয়ের উপর উঠানো। ডান হাতে আরামসে সিগারেট ফুঁকছে। দৃষ্টি কোন দিকে কে জানে। মাহদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই যাত্রায় সে বেঁচে গেছে। অতঃপর হাঁপানো কণ্ঠে বলে, এ ভাই আমাকে তোল। সৃজন ছোট্ট করে বলে, মুড নেই। মাহদি হাঁ করে তাকালো। তাকে ঝুলিয়ে রেখে বলছে, তোলার মুড নেই? কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। মাহদির ইচ্ছে করলো তার এই বন্ধু নামে শত্রুকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু নিজের রাগ আপাতত চেপে রাখল। নয়তো এই 10 তলার উপর থেকে পড়লে তার মরণ নিশ্চিত। অতঃপর মাহদি অসহায় কণ্ঠে বলে, তুই আমার জানটুস মানটুস খানটুস শানটুস। সৃজন মাহদির দিক চেয়ে ধমক দেয়। শ্যাট আপ। ঝুলন্ত মাহদি বন্ধুর ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। অসহায় কণ্ঠে বলে, দয়া করে আমাকে তোল। এই 10তলা থেকে একবার পড়লে আমি বাঁচব না। অকালে আমার বাবা মা আমাকে হারিয়ে এতিম হয়ে যাবে। তুই আমার বাবা মাকে এভাবে এতিম করতে পারিস না। সৃজন বিরক্তিকর চোখে তাকিয়ে বলে, বাবা মা মারা গেলে ছেলে মেয়ে এতিম হয়, ছেলে মারা গেলে বাবা মা এতিম হয় না। মাহদি পাত্তা না দিয়ে বলে, আরে ওই একই হলো, উল্টে গিয়ে যেমন পাল্টে যায় তেমনি পাল্টে গিয়ে উল্টে যায়। এবার আমাকে তোল। সৃজন ভাবলেশীনভাবে বলে। নো। মাহদি চেঁচিয়ে ওঠে, কি নো মানে? স্যাঁ স্যাঁ স্যাঁ, বন্ধু হয়ে বন্ধুকে মারতে চাইছিস? ও গো আল্লাহ, এমন নির্দয় বন্ধু তুমি কাউকে দিও না গো। বন্ধুর রাগান্বিত দৃষ্টি দেখে মাহদির গোল করে রাখা মুখ বন্ধ হয়ে যায়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে আমি বলতে চাইছিলাম তোমার তো বন্ধু যেন সবার ঘরে ঘরে হয়। এই কথাটাও একটু উল্টে গিয়ে পাল্টে গেছে। সরি রাজা বাবু। সৃজন কিছু বলল না। তার দৃষ্টি ঘুরে যায় বিল্ডিংয়ের সামনের বাগানে। খুবই মনোযোগ দিয়ে কিছু দেখতে ব্যস্ত সে। মাহদি হতাশার শ্বাস ফেলল। এমন ঝুলে থাকতে কার ভালো লাগে? বুক ধুকধুক করছে বেচারার। এ যখন টেনে তুলবে তখনই তার গতি হবে সে জানে। তাই সেও চুপচাপ মেনে নিল তার বন্ধু নামে শত্রুর মুড হওয়ার। কিছু একটা ভেবে বলে, তুই চশমা পরিস কেন? তোদের বংশ তো কেউ এমন নেই। সৃজন ঠোঁটের ফাঁক থেকে সিগারেট সরিয়ে উত্তর করে, ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলাম, তাই।
মাহুদি মুখ গোল করে বলে, ও, আমি এটাই আন্দাজ করেছিলাম। কিন্তু সে অধীরের প্রতি তোরা তো টান কেন? যা বুঝলাম ওই লোকটার জন্য তোর বাপ মা সবচেয়ে বেশি সাফার করছে। মাহুদির কথা শুনে সৃজন বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর বলে, অধীর আব্বু আমার আইডল। মাহুদি চোখ ছোট ছোট করে বলে, এত খারাপ মানুষ কারো আইডল হয়? সৃজন দীর্ঘশ্বাস ফেলে। 17 বছর আগে অধীর তাকে বলেছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আর অবশ্যই আমাকে ভুলে যেও। 17 বছর পর আজ সৃজনের বয়স এসে ঠেকেছে 21 বছরে। আর সে অধীরের ব্যাপারে জানার পরের দিন থেকে কখনো ভুলে যায়নি, সব সময় মনে রেখেছে। সৃজন দৃঢ় কণ্ঠে বলে, যে অনুতপ্ত হয়ে 4 বছর বাচ্চার পা ধরে ক্ষমা চেয়েছে, বন্ধুর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে, আমার বাবা মায়ের জন্য এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে, সে 1000 বার সৃজন রাজনওয়াজ এর আইডল প্লাস ভালোবাসা। বাট আই হেল দ্যাট লাভ। যে ভালোবাসা মানুষের প্রাণ কেড়ে নেয়, যে সেই ভালোবাসার উপর আমি থুতু ফেলি। থু, ডিসকাস্টিং লাভ। মাহুদি ভুরুকুসকে বলে, কোনোভাবে তোর অধীর আব্বুর বন্ধু দিকটার জন্য তাকে আইডল মানিস কিনা, কিন্তু এটা তো ডাহা মিশা কথা। কারণ তোর দিন শুরু হয় আমার মতো নিষ্পাপ বাচ্চার উপর অত্যাচারের মাধ্যমে। সৃজন কিছু বলল না। তার দৃষ্টি নিবদ্ধ বাগানে, যেখানে 16 বছরের একটি মেয়ে বেশ অনেকক্ষণ যাবৎ কোমর দুলিয়ে নাচছে। মেয়েটির মুখের গড়ন অনেকটাই সন্ধ্যার সাথে মিলে যায়, যার মধ্যে অন্যতম লক্ষণীয় দুটি বৈশিষ্ট্য হলো গায়ের শ্যামলা রং আর লম্বা চুল। মেয়েটির পরনে পার্পেল রঙের একটি গোল জামা, সাথে পায়জামা। জর্জেট ওড়না কোমরে বেঁধে রেখেছে। যদিও এত দূর থেকে গান শোনা যাচ্ছে না, তবে দেখে বোঝা যাচ্ছে গানের তালে তালে হাত পা নাড়িয়ে নাচছে। মেয়েটির হাঁটু সমান চুলগুলো ছেড়ে দেয়া, নাচের তালে তালে যা দুলছে বেশি। মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার বয়স 15 বছর। মেয়েটি 16 বছরের মেয়ের দিকে একটি ফোন ধরে রেখেছে, নাচের ভিডিও করছে বোধহয়। সৃজনের কপালে বিরক্তির ভাঁজ। সময়ের সাথে সাথে ছেলেটার বিরক্তির মাত্রা বাড়ল বই কমল না। কয়েক সেকেন্ডের মাথায় সৃজন তার ঠোঁটের ফাঁকে আধ খাওয়া সিগারেটটি চেপে সামান্য ঝুঁকে মাহুদিকে টেনে ছাদের মেঝেতে ওঠায়। মাহুদি এতক্ষণ পর একটু ঠিক করে শ্বাস নেয়, দু হাতে শরীর ঝাড়তে থাকে, দেখার চেষ্টা করে কোথাও লেগেছে কিনা। সৃজন বাগানের সেই নৃত্যরত মেয়েটির দিকে চেয়েই দু হাতের কোনোই সমান সাদা শার্টের গুটানো হাতা আর একটু গুটিয়ে নেয়। ফর্সা গাল ভর্তি চাপা দাড়িতে কয়েকবার ডান হাত বুলানো। চশমার আড়ালে দৃষ্টিজোড়া মেয়েটির থেকে এখনো সরেনি, কিছু ভাবছে মনে হচ্ছে। ছোট্ট হয়ে আসা সিগারেটটি ছুঁড়ে ফেলে হঠাৎই সৃজন সামান্য ডান দিকে ঘুরে মাহুদির পকেট থেকে মাহুদির ফোন বের করে। মাহুদি ভুরুকুচকে তাকায়, বুঝলো না এ কি করতে চাইছে। সে কিছু বলার আগেই সৃজন সূক্ষ্ম চোখে তার লক্ষ্য অনুযায়ী দক্ষ হাতে তার হাতের ফোন ঠিক সেই নৃত্যরত মেয়েটির মাথা বরাবর ছুঁড়ে মারে। সৃজনের চোখ কিছুক্ষণ আগে দুঃখের কারণে যেটুকু লাল ছিল, এখন তার রাগের কারণে কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। এদিকে নিজের ফোন সৃজনকে ছুঁড়ে ফেলতে দেখে মাহুদি চেঁচিয়ে ওঠে। আরে আমাকে ছেলেটা থেমে গেল সামনের বাগানে তাকিয়ে। সৃজনের ছুঁড়ে মারা ফোন তার লক্ষ্য অনুযায়ী নৃত্যরত মেয়েটির ডান দিকে একদম কপাল বরাবর গিয়ে লাগে। মেয়েটি ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। নৃত্যরত হাত পা সব থেমে যায়। ডান হাতে কপাল চেপে ধরে সামনে দাঁড়ানো 15 বছরের মেয়ে সৃষ্টি দৌড়ে আসে মেয়েটির সামনে, ব্যস্ত কণ্ঠে বলে, ঈশিতা আপু, কি হলো তোমার? বেশ ভালোই ব্যথা পেয়েছে ঈশিতা। মুহূর্তে চোখের কোণ ভিজে উঠেছে। ডান হাতে কপাল ডলতে ডলতে বলে, অনেক শক্ত কিছু এসে লেগেছে মনে হচ্ছে। উফ, অনেক ব্যথা পেয়েছি রে সৃষ্টি। সৃষ্টি অসহায় চোখে তাকালো। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলে দেখলো ঈশিতার পায়ের কাছে একটি ফোন পড়ে আছে। সে ব্যস্ত হাতে ফোনটি তুলে নিয়ে উল্টে পাল্টে দেখে বলে, আরে, এই ফোন তো আমি ভাইয়ার হাতে অনেকবার দেখেছিলাম। কথাটা বলতে বলতে সৃষ্টি আশেপাশে তাকালো। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ছাদের দিকে দৃষ্টি গেলে সৃষ্টির কপালে ভাঁজ পড়ে। যদিও দূরত্ব বেশ, তবে সৃজনকে চিনতে অসুবিধা হলো না। ততক্ষণে ঈশিতাও ছাদের দিকে তাকিয়েছে।
ছাদের কোনায় সৃজনকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কোমরে বেঁধে রাখা ওড়না ব্যস্ত হাতে খুলে মাথাসহ নিজেকে পুরো ঢেকে নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, তোর ভাই বাড়ি আছে, আমাকে বলিসনি কেন বেয়াদব? ইস, তোর এই জল্লাদ ভাই আমার মাথা ফাটাতে চেয়েছিল। কোন দিন যেন গলা কেটে দিবে। গেলাম আমি। কথাগুলো বলতে বলতে ঈশিতা কোনো রকমে তার দুপায়ে জুতো পরে এক প্রকার দৌড় দিল। সৃষ্টি অসহায় কণ্ঠে বলে, ঈশিতা আপু, কই যাও? আমি নিজেই জানতাম না সৃজন ভাইয়া আজ বাড়িতে। তুমি আমার রুমে থাকলে কোনো প্রবলেম হবে না। ঈশিতার সামনের দিকে দৌড়াতে দৌড়াতে হাত নেড়ে বলে, আরেকদিন আসবো পাখি, আজ বাই বাই। কয়েক পা সামনে এগোতেই সামনে ইরা আর সৌম্যকে দেখে ঈশিতা থেমে গেল। সৌম্য ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে মা, এভাবে দৌড়াচ্ছ কেন? ঈশিতা সৌম্যর হাত টেনে ধরে বলে, বাবা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তোমরাও চলো। সৌম্য ভুরুকুসকে বলে, কেন? তুমি যে বললে আজ সৃষ্টির সাথে থাকবে। ঈশিতা কি বলবে বুঝলো না। সে কি জানতো নাকি তার ফুপির এই বেয়াদব ছেলে আজ এখানে আছে? জানলে জীবনেও আসতো না। ঈশিতা আমতা আমতা করে বলে, আমার বাথরুম পেয়েছে বাবা, প্লিজ চলো। ইরা চোখ ছোট ছোট করে বলে, বাথরুম তো এই বাড়িতেও আছে, কি লুকাচ্ছ তুমি আমাদের থেকে? ঈশিতা ইরার দিকে চেয়ে মেকি রাগ দেখিয়ে বলল, তুমি চুপ থাকো তো, বাবার পাকনা ইরাবতী। এই বড়লোকি বাড়িতে আমার বাথরুম বের হবে না। এবার চলো। কথাটা বলে ঈশিতা সৌম্যর হাত ধরে টানতে থাকে। এদিকে সৌম্য আর ইরা একে অপরের মুখ চাওয়াচাই করে। ইরা রেগে বলে, ওকে কিছু বলবে তুমি? সৌম্য গলা ঝেড়ে বলে, কি বলবো? ইরার কটমট চোখে তাকিয়ে বলে, কিছু না, তুমি বরং ওকে মাথায় ওঠাতে ওঠাতে চাঁদের দেশে পাঠিয়ে দাও। কথাটা বলে ইরা উল্টো ঘুরে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগোয়। ঈশিতা আর সৌম্য দুজন দুজনার দিকে তাকায়। ঈশিতা বাবার অসহায় মুখ দেখে মিটিমিটি হেসে বলে, চাপ নিও না বাবা, 10 টাকার ফুল দিলেই তোমার ইরাবতী পটে যায়। তোমার আবার এত চিন্তা করা লাগে? সৌম্য কিছুটা বিব্রত বোধ করলো। ঈশিতা বুঝতে পেরে হাসলো, বলল, তোমার বউয়ের দাম 10 টাকা আর আমার দাম 1000 কোটি টাকা, কারণ তোমার বউকে 10 টাকা দিলেই পটে যায়, কিন্তু আমাকে কেউ 1000 কোটি টাকা দিলেও পটাতে পারবে না। বুঝলে তো বাবা, কেমন সস্তা বউ পেয়েছো তুমি, আর আমি হলাম তোমার দামি মেয়ে। তাই সব চিন্তা বাদ দিয়ে সবসময় তোমার এই দামি মেয়ের পক্ষই নিবে, বুঝলে? সৌম্য ডান হাতে তার মেয়ের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলে, চুপ করো, তোমার মা শুনলে আমাকে আস্ত রাখবে না। ঈশিতা মিটিমিটি হাসছে। ওদিকে ইরা উল্টো দিকে ফিরে আবারও সৌম্যর দিকে রেগে তাকিয়েছে। সৌম্য একবার ইরার দিকে তাকায়, আরেকবার মেয়ের দিকে তাকায়। ইস, তার জীবনটা মেয়ে আর মায়ের মাঝে কত ভয়ানকভাবে সব সময় আটকে থাকে। ঈশিতা ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালে এখনো সৃজনকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। সে আবারও ঢোক গিলল। সময় নষ্ট না করে সৌম্যর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো বাইরের দিকে। কিছুক্ষণ আগে ইরাও রাগ করে এদিকে এসেছে। মাহদি তখন থেকে সৃজনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তার ফোন ছুঁড়ে ফেলে 12টা তো বাজলই, সাথে মেয়েটার অবস্থাও কাহিল করেছে মনে হয়। অতঃপর মাহদি তার বাঁ হাত সৃজনের ঘাড়ের উপর রেখে হতাশ কণ্ঠে বলে, ও তোরই মামাতো বোন ভাই, বাচ্চা মেয়েটার সাথে এত শত্রুতা করে লাভ কি? একটুর জন্য মাথা ফাটেনি বোধ হয়। সৃজন তখনও ঈশিতার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আই হেল হার। মাহদি আসমান থেকে পড়ার মতো ভান করে তাকালো সৃজনের দিকে, তাকিয়ে বলে, ও মা, তাই? এর জন্যই তোর চোখ ঈশিতার উপর থেকে সরে না, তাই না রাজাবাবু? সৃজন বিরক্ত হয়ে ঈশিতার থেকে চোখ সরিয়ে নেয়। পকেট থেকে আরেকটি সিগারেট বের করে সিগারেট ধরায়। মাহদি সৃজনের সামনে এসে দাঁড়িয়ে দু হাতে সৃজনের চাপ দাড়িতে ভর্তি দুঘাল এদিক ওদিক নাড়ায় আর বলে, বলছি, কোন জিহ্বা দিয়ে এত বড় বড় সত্যি কথা বলিস বাবু? ওই জিহ্বাটা আমাকে একদিনের জন্য ধার দিবি? বিশ্বাস কর, আমি তোর মতো এত বড় বড় সত্যি কথা কোনোদিনও বলিনি। একদিনের জন্য হলেও আমাকে তোর ওই দামি জিহ্বাটা দিয়ে দে ভাই। সৃজন রেগে গিয়ে ডান হাতে মাহদির গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে দেয়। মাহদি গালে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে। গাল ডলতে ডলতে অসহায় কণ্ঠে আওড়ায়, আহ, আমার দাঁত! এই, তোর শরীরে কি দয়া মায়া বলতে কিছু নেই? আমার দাঁত পড়ে গেলে আমাকে কেউ বিয়ে করবে?
অকালে বউটা আমিহীনা এতিম হয়ে যাচ্ছিল, ভাগ্যিস ডাটগুলো পড়েনি। মাহুদির আজাইরা কথা কানে নিল না সৃজন। সে চুপচাপ সিগারেট ফুঁকছে, দৃষ্টি তাদের বাড়ির মেন গেটের দিকে। কিছুক্ষণ আগে যেদিক দিয়ে ঈশিতা তার বাবা মাকে নিয়ে বেরিয়ে গেছে, এখন আর কেউ নেই।